যুব ভারতীর রং লাল হলুদ করে দিয়েছে। এবার যুব ভারতীর রং লাল হলুদ হয়ে তো অনেকের খারাপ লাগবেই। আমি চাই না যে রুলস কেউ ব্রেক। ফেডারেশনের কথা মানে ভাবলেই কেমন একটা বাল মুখ থেকে বেরোয়। আমার তো অস্কারের কাছে প্রশ্ন, যখন আপনি জানতে পারছেন যে তার ঘাড়ে ব্যথা রয়েছে, যদি মিগেল স্টার্ট না করতে পারে না, ওরে ম্যাচ সিং স্টার্ট করবে। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে। অবশ্যই ইস্ট বেঙ্গলের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং ইস্ট বেঙ্গলের যে আগামী ম্যাচ রয়েছে 27 তারিখ জামশেদপুর এগেনস্টে, সেই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কি হতে পারে, চোট আঘাত কি আপডেট রয়েছে, অনেক রকম জল্পনা কল্পনা, অনেক রকম গুপ্ত খবর ডেফিনেটলি আজকের এই ভিডিওটা থাকবে। তাই শুরুতেই বলবো প্রত্যেককে ভিডিওটা লাইক করে দিতে, এবং একদম কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। স্কিপ করে গেলে কিন্তু অনেক ইনফরমেশন এবং অনেক এন্টারটেনমেন্টও বাদ চলে যাবে। ফেডারেশনের কিছু নাটক দেখতে পাচ্ছি, সেটা নিয়েও ডেফিনেটলি কথা বলবো। সবাই সাবস্ক্রাইব করে দিও, যদি চ্যানেল নতুন হও ডেফিনেটলি দেখতে থাকো, একদম শেষ অবধি গিয়ে দেখো এবং তোমাদের কি মতামত রয়েছে সেই মতামতটা ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাবে। প্রথমে যেটা দিয়ে শুরু করবো, আজকে একটা ভিডিও দেখলাম যে ইস্ট বেঙ্গলের সমস্ত প্লেয়াররা, আনোয়ার থেকে শুরু করে ইউসেফ, সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এরা কিন্তু একটা ভিডিও বানিয়েছে যে ইস্ট বেঙ্গলের যে মাঠের মধ্যে যে সমর্থকদের কিছু অ্যাক্টিভিটি যেটা পছন্দ হচ্ছে না, ফেডারেশনের পছন্দ হয়নি এবং ফেডারেশনের তরফ থেকে শোনা যাচ্ছে নাকি হুমকি টুমকি দেওয়া হচ্ছে। হুমকি বলবো, আমি হুমকি শব্দটা জানি না ঠিক হচ্ছে কিনা ইউজ করা, বা আমি খানিকটা বলে যে মেল চালাচালি করা হচ্ছে, বা আমি বলবো যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে মেল করে বলা হয়েছে যে সমর্থকদের যে অ্যাক্টিভিটি, কি অ্যাক্টিভিটি করেছে সমর্থকরা প্রথম ম্যাচে জয় জেতার পর, প্রথম ম্যাচে 3-0 গোলে নর্থ ইস্টকে হারানোর পরে ইস্টবেঙ্গল ফ্যানরা কিন্তু প্রচুর মশাল জ্বালিয়েছিল এবং স্টেডিয়ামটা পুরো লাল রঙে পুরো একদম ভরে গেছিল, যেটা কিন্তু ফেডারেশনের কর্তারা ভালো চোখে দেখেনি। কারণ মাঠের মধ্যে তো দেশলাই আগুন টাগুন নিয়ে ঢোকা কিন্তু একদম বারণ রয়েছে। দ্বিতীয় ম্যাচ জেতার পরে কি করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা, দ্বিতীয় ম্যাচ জেতার পরে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু স্মোক জ্বালিয়েছে, লাল হলুদ স্মোক জ্বালিয়ে কিন্তু যুব ভারতীর রং লাল হলুদ করে দিয়েছে। এবার যুব ভারতীর রং লাল হলুদ হয়ে তো অনেকের খারাপ লাগবেই। ফেডারেশনের কিছু অপদার্থ আছে যারা বিভিন্ন দলের সমর্থক, তারা যুব ভারতীর রং লাল হলুদ দেখতে পছন্দ করছে না। তো তাদেরকে বলবো যে তারা খেপের টুর্নামেন্ট, সুপার কাপের মতো খেপের টুর্নামেন্টটা করার পর পরবর্তীতে অনেকের হাতে পায়ে ধরে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগটা করছে। এবং আমি একটা জিনিস ভাবছি যে তারা যে এই যে ইস্ট বেঙ্গল ক্লাবকে বলছে যে এরকম এরকম ব্যাপার, ইস্ট বেঙ্গল ক্লাব এরকম ভাইলেশন করছে, তাদের শাস্তি হতে পারে, এরকমও নাকি একটা কথাবার্তা তারা বলেছে বা ইঙ্গিত দিয়েছে, বা হুমকি কিনা আমি জানি না। হুমকিটার জন্য, হুমকি শব্দের জন্য আমায় কোট করো না তোমরা। এবার আমি বলছি যে এই ফেডারেশনের কথা ভাবছি, ফেডারেশনকে প্রথমে তোমরা নিশ্চয়ই জানো, একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি আজকে। সেটা হচ্ছে ফেডারেশনকে কিন্তু ক্লাবগুলো 1 কোটি টাকা করে দেবে বলেছিল। এবার কোনো ক্লাবই একটা টাকাও এখন অব্দি ফেডারেশনকে দেয়নি। তার কারণটা হচ্ছে ক্লাবগুলোর থেকে ফেডারেশন টাকা নিয়ে সেই টাকাটাই আবার ফেডারেশন কিন্তু এখানে ইনভেস্ট করতো, সেটা হচ্ছে না। এবার ফেডারেশনের এত খারাপ অবস্থা, ফেডারেশন এখন ভাই ওই বলছে ভাই কিছু তো দে, 1 কোটি দিবি না ভাই, 30 লাখ দে ভাই, 35 লাখ দে, 40 লাখ দে, 25 লাখ দে, সেই নিয়ে চলছে। তো যাদের এই অবস্থা তাদের মুখে এইসব মানায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সারা পৃথিবীতে ফুটবল যে কালচারটা রয়েছে সারা পৃথিবীতে, ইন্ডিয়া তো আমাদের স্পেশাল, আমাদের 140-42 ফিফা র্যাঙ্কিং, 150 কোটির দেশে আমরা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারি না, ঠিক আছে। তো আর এবং আমাদের কর্মকর্তাগুলো, আমাদের যারা ফেডারেশনের কর্মকর্তা, তারা দেশের লিগ চালাতে পারে না, 5 মাস 6 মাস বাদে লিগ শুরু হয়। যাই হোক, তো সেই দেশের ফুটবলে আমি একটা কথা বলি, তারা তো অবশ্যই সারা বিশ্বকে ফলো করবে না। সারা বিশ্বের ফুটবলে গ্যালারিতে সমর্থকরা মেগাফোন নিয়ে যাবে, সমর্থকরা ড্রামস নিয়ে যাবে, সমর্থকরা ওখানে গিয়ে স্মোক জ্বালাবে, সমর্থকরা ওখানে গিয়ে পাইরো শো করবে, সমর্থকরা বিভিন্ন অ্যাক্টিভ চ্যান্ট করবে, গান করবে, লাফালাফি করবে, সেলিব্রেট করবে, টিফো বার করবে, অনেক রকম অনেক কিছু অ্যাক্টিভিটি করে এবং সব কিছুই না একটা প্রপার ওয়েতে করে। সারা পৃথিবীতেই হয়, তাহলে তো এরকম হলে তো সারা পৃথিবীতে যেখানেই পাইরো শো হচ্ছে গ্যালারির মধ্যে সেখানেই আগুন ধরে যাচ্ছে, তাই এরকম তো হয় না সব জায়গায়। আমাদের ব্যাপারটা কি, আমরা এখানে কোনো একটা সুন্দর পরিস্থিতি তৈরি করতে বা সেটাকে মেনটেন করতে আমরা ব্যর্থ, আমাদের সেই ক্ষমতা নেই। আমাদের এখানকার যারা বড় বড় জ্ঞান দেওয়ার লোকজন আছে তাদের কি বলবো, ফেডারেশনের শুধু বড় বড় কথা যে গ্যালারিতে এইটা করা যাবে না, ওইটা করা, সারা পৃথিবীতে হচ্ছে কি করে। এদিকে আপনারা অনলাইনে টিকিট কাটাচ্ছেন লোককে দিয়ে, টিকিট কাটিয়ে সেই টিকিটগুলো আবার সেগুলো রিডিম করাচ্ছেন। এগুলো সবার, আমি শুধু ফেডারেশনকে বলছি, আরও লোকাল যারা অথরিটিস রয়েছে তারা নাকি বলছে এইভাবে নাকি করা যাবে না, তারা নাকি ক্ষিপ্ত। তাদেরকে বলি, তাদের তো গ্যালারিতে অ্যাক্টিভিটি নিয়ে ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক। কিছুদিন আগে মাঠের মধ্যে মেসি আসার পরে যে অ্যাক্টিভিটিগুলো তারা দেখিয়েছিল, সেই নির্লজ্জগুলো কি বলবে। মেসি আসার পরে তারা যে মাঠের মধ্যে, এটা তো গ্যালারিতে অ্যাক্টিভিটি হচ্ছে, গ্যালারিতে নাকি উশৃঙ্খলতা হচ্ছে শুনলাম। আমি বুঝতে পারছি ইস্ট বেঙ্গল সমর্থকরা যে উল্লাসটা করেছে প্রথম 2টো ম্যাচ জিতে, সেটা অনেকের হজম হয়নি, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি এক্সপেক্ট করছিলাম। এবং
প্লেয়ারদেরকে দিয়েই সেই জন্য ভিডিওটা বানাতে হলো। আশা করবো ইস্ট বেঙ্গলের সমর্থকরা মানে এগুলো মেনটেন করবে। আমি বলছি না কাউকে যে রুলস ভায়োলেট করতে, ডেফিনেটলি মানে আমি চাই না যে রুলস কেউ ব্রেক করুক, বাট মানে রুলসটা মেনটেন করাটা ব্যাপার। জল পাওয়া যায় না মাঠে, মাঠে জল খাওয়া, জলের কোনো সিস্টেম নেই। জল না খেয়ে লোকে গলা শুকিয়ে মরে যাক, জল পাওয়া যাবে না, খাবার দাবার ঠিক মতো পাওয়া যায় না, ঠিক আছে। এই রুলগুলোর দিকেও আমার মনে হয় এই যে নিয়মগুলো এগুলো হচ্ছে, এই যে খারাপ ব্যবস্থা যেগুলো হচ্ছে সেগুলোর একটু মানে দিকে নজর দেওয়া উচিত। হ্যাঁ, মেসি ম্যাচে 20 টাকার জল 200 টাকায় বিক্রি হয়েছে, কারণ সেদিনকে বেশি এসেছিল, লোকে পকেট থেকে খরচা করবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে তো আর কেউ 200 টাকা দিয়ে জলের বোতল কিনবে না, সেই জন্য মনে হয় বিক্রি হয় না। তো এইটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আমি এইটুকু বলবো, সমর্থকদের কাজ হচ্ছে গ্যালারিতে অ্যাক্টিভিটি করা, সেইটার একটা অ্যালাউ করা উচিত। মানে একটা টিফো নামানোর জন্য হাজারখানা চিঠি লিখতে হয়, একটা টিফো নামানোর জন্য এক এক চিঠি লেখো, ম্যানেজমেন্টকে, ক্লাব ম্যানেজমেন্টকে চিঠি লেখো, পুলিশকে চিঠি লেখো, সরকারকে চিঠি লেখো, এইখানে চিঠি লেখো, এরপরে বলবে দিল্লিতে চিঠি পাঠাতে টিফো নামাবে বলে। নাটক তো হচ্ছেই, এই নাটক হতেই থাকে। এই নাটকগুলো দেখলে হাসি পায়। আর এর থেকে মানে মানে কি বলবো, ফেডারেশনের কথা যখনই বলি না, মানে ফেডারেশনের কথা মানে ভাবলেই কেমন একটা বাল মুখ থেকে বেরোয়, মানে মনেও বাল এতক্ষণ বলতে ইচ্ছা করছিল না, বলেই দিলাম আর কি, একটা বাল চিন্তা ভাবনা আসে। এনিওয়ে, তো যাই হোক, এটা তো এই সিচুয়েশন। তোমাদের আর কি বলবো, যারা গ্যালারিতে যাবে পরবর্তী ম্যাচে, জামশেদপুর ম্যাচে বা পরবর্তীতে যারা এমবিএসজির ম্যাচেও যাবে, তারা একটু দেখে শুনে সেলিব্রেট করো। কারণ হ্যাঁ, অবশ্যই বাজি শব্দবাজি ফাটানো একদমই উচিত নয়, যেগুলো গ্যালারিতে হয়। তবে গ্যালারিতে এই যে অ্যাক্টিভিটি না হয়, একটা মেগাফোন, ড্রামস, মানে এগুলো যদি না হয়, আমার মনে হয় এগুলো স্পেশাল অকেশনে এগুলো অ্যালাউ করা উচিত। এনিওয়ে, আমরা দ্বিতীয় টপিকে চলে আসি। আমাদের যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মিগুয়েল ফেরেরা কিন্তু আজকেও প্র্যাকটিস করেনি। এবার আমি দেখো, যা খবর এখন অব্দি মিগুয়েলকে রেস্ট দেওয়া হচ্ছে, কালকেও তোমাদেরকে তাই বলেছিলাম, আজকেও তাই খবর, রেস্ট দেওয়া হচ্ছে। এবার এখন একটা শোনা যাচ্ছে মিগুয়েলের নাকি কোমরে, পিঠে, ঘাড়ে ব্যথা ছিল, সেই ঘাড়ে ব্যথা নিয়ে দুটো ম্যাচ খেলেছে, সেই জন্য কোচ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না এবং তাকে রেস্ট দিচ্ছে। আমার তো অস্কারের কাছে প্রশ্ন, যখন আপনি জানতে পারছেন যে তার ঘাড়ে ব্যথা রয়েছে, তাহলে একটা ম্যাচ যখন আমরা জিতে রয়েছি, দুটো ম্যাচই, একটা ম্যাচে আমরা 3-0 গোলে এগিয়ে রয়েছি, আর একটা ম্যাচে আমরা 3-1 গোলে মেজরিটি অফ দ্য ম্যাচে এগিয়েছিলাম, মিগুয়েল তো একদম লাস্ট মুহূর্তে এসে গোল করলো। তো আপনি সেই প্লেয়ারটিকে, যে প্লেয়ারটা এত ইম্পর্টেন্ট, তাকে রাখছেন কেন মাঠে? তাকে তুলে নিন, তার যদি কোনো রকম প্রবলেম থাকে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মানে এই ধরনের প্লেয়ার, মিগুয়েলের মতো প্লেয়ারকে তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আর একটা কথা হচ্ছে যে, এই পরবর্তী ম্যাচে যেটা শোনা যাচ্ছে, মিগুয়েল হয়তো স্টার্ট নাও করতে পারে। আমি যদি সেই প্লেয়ারটাকে অন্য, মানে যে ম্যাচে লেস ইম্পর্টেন্ট ম্যাচ, যে ম্যাচে আমরা ডমিনেট করে জিতছি, সেই ম্যাচে আমি সেই প্লেয়ারকে 90 মিনিট, 95 মিনিট, 100 মিনিট অ্যাডেড টাইম নিয়ে মাঠে রাখছি। এবং যেটা বেশি ইম্পর্টেন্ট ম্যাচ, পরবর্তী দুটো ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কারণ জামশেদপুর একদম কঠিন অপোনেন্ট, সে যদি মিগুয়েল যদি স্টার্ট না করতে পারে, অবশ্যই অ্যান্টন সজবার্গ আছে, বাট মিগুয়েল যে ফর্মে রয়েছে, দারুণ ফর্মে রয়েছে, এবং সেই জায়গায় তাকে, সে যদি স্টার্ট না করতে পারে, সেটা একটা ডেফিনেটলি চিন্তার বিষয় হবে। এবং আমার দেখো, আস্তে আস্তে একটা ছোটো ছোটো করে, আমি সত্যি বলছি, আমি কোনো প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতে চাই না, বা কোনো রকম মিস ইনফরমেশনও শেয়ার করতে চাই না, বাট এইটুকু বলবো, একটু পরে চিন্তার মানে ভাঁজ মানে কপালে আমার পড়ছে। তার কারণ আমরা কিন্তু যখন কেভিনের ব্যাপারটাও কিন্তু এরকম আস্তে আস্তে এগিয়েছিল, সেরকম কিছু না, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে হঠাৎ করে শুনলাম যে কেভিনের এরকম ব্যাপার, 1 মাস মাঠের বাইরে, 1.5 মাস মাঠের বাইরে। তো মিগুয়েলের ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজমেন্টের ক্লিয়ার করে দেওয়া উচিত যে এক্স্যাক্টলি সব ঠিক আছে তো আদৌ। কারণ মানে ধোঁয়াশায় না রাখলেই হলো আর কি, মানে কাউকেই ধোঁয়াশায় না রাখার দরকার। আশা করি ধোঁয়াশায় রাখছেন না, আশা করি মিগুয়েল ফিট আছে এবং স্টার্ট করবে। মিগুয়েল যদি মানে ফিট থাকে, তাহলে তো স্টার্ট করা উচিত। কারণ নাওরেম মহেশ সিং এর ক্ষেত্রে আমরা শুনছি যে নাওরেম মহেশ সিং যদি মিগুয়েল স্টার্ট না করতে পারে, নাওরেম মহেশ সিং স্টার্ট করবে, তার সাথে সাথে অ্যান্টন সজবার্গ স্টার্ট করবে। নাওরেম মহেশ সিং অনেকটা ইমপ্রুভ করেছে, এবং এতটা একটা মানে গ্যাপ, নাওরেম মহেশ সিং কিন্তু অনেকদিন প্র্যাকটিসের বাইরে ছিল, অনেকদিন রিহ্যাব করেছে, এইখান থেকে হঠাৎ করে স্টার্ট করিয়ে দেবে, এটা সাইন্টিফিক্যালি মানে আমার ঠিক লাগছে না ব্যাপারটা, যতটুকু শুনতে পাচ্ছি এখন অব্দি। মানে সময় রয়েছে, আজকে 25 তারিখ, 27 তারিখ, মানে 2 দিন বাদে ম্যাচ, 2 দিন বাদে ঠিক এরকম সময় ম্যাচটা চলবে। তো নাওরেম মহেশ সিং ভালো করছে, অবশ্যই নাওরেম মহেশ সিং স্কোয়াডে থাকবে, কিন্তু স্টার্ট করবে সেই সম্ভাবনা কিন্তু মনে হচ্ছিল যে স্টার্ট করবে। তার প্র্যাকটিসে নাওরেম মহেশ সিং ভালো করছে, উইথ বল প্র্যাকটিস, শেষ 3 দিন ধরে উইথ বল প্র্যাকটিস করছে নাওরেম মহেশ সিং, ভালো জায়গায় রয়েছে। অবশ্যই মহেশকে দরকার, এবং সেই জায়গাতে আমি যদি বলি যে মহেশ যদি চলে আসে এবং অ্যান্টন সজবার্গ যদি চলে আসে, তারা স্টার্ট করতে পারে। এবং আমার মনে হয় মিগুয়েলকে যদি সেকেন্ড হাফে আনাবে কোচ, কি করবে আমি জানি না, তবে মিগুয়েলের মতো প্লেয়ারকে আমার মনে হয় সবসময় স্টার্ট করানো উচিত। এই ব্যাপারগুলো না একটু মানে জটিল হয়ে যাচ্ছে। এবং আরেকটা প্লেয়ারের কথা বলি, যাকে নিয়ে অনেক রকম আমি অনেক সময় ইয়ার্কি মেরেই বলি, মজা করেও বলি, সাউল ক্রেসপোর কথা বলি। সাউল ক্রেসপো নেক্সট ম্যাচ খেলছে না ফর শিওর, কারণ সাউল ক্রেসপোর এখন অব্দি যা মেডিকেল সিচুয়েশন, হি ইজ নট ফিট, হি ইজ নট মানে প্র্যাকটিসিং উইথ দ্য টিম, এবং তার যেটা কাজ রিল্যাক্স করা, ইস্ট বেঙ্গল জার্সিতে সে মেজরিটি অফ দ্য টাইম তার কেরিয়ারের শেষ 3 বছরে সে রিল্যাক্সই করেছে, এবং এই নেক্সট ম্যাচও সে রিল্যাক্সই করবে। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন ইস্ট বেঙ্গলের। খানিকটা মানে ব্যাপারটা একটু জটিল মতো লাগছে না? মিগুয়েলের কি ব্যাপার হয়েছে, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, নাও স্টার্ট করতে পারে একটা খবর। তবে আমার মনে হয় মিগুয়েল স্টার্ট করবে, মিগুয়েলকে যথেষ্ট রেস্ট দেওয়া হচ্ছে। কালকে
ম্যাচ ডে -1 রয়েছে প্র্যাকটিস, সেইখানে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। অল ওভার সিচুয়েশান তো মানে রেডি হতে হবে, কারণ জামশেদপুর ইজ এ ভেরি টাফ অপোনেন্ট, তাদের একটা স্ট্রং ডিফেন্স লাইন রয়েছে মানে, এবং তারা কিন্তু আমার মনে হয় যে অ্যাটাকেও কিন্তু তারা ক্রিয়েটিভিটি দেখাবে। মাজিতালাল, মেসি বাউলি রয়েছে, তাদের মোহাম্মদ সানান রয়েছে, রাইতা চিকাওয়া রয়েছে, তো তাদের কিন্তু সামনের দিকে মিডফিল্ড থেকে অ্যাটাকিংয়েও কিন্তু তারা যথেষ্ট প্রেশার রাখবে। এবং আমার মনে হয় খুব একটা টাফ ম্যাচ ইস্ট বেঙ্গলের নেক্সট দুটো ম্যাচ কিন্তু খুব টাফ ম্যাচ, যেন আমি তোমাদের কালকেও বলেছি। মোহনবাগানের নেক্সট দুটো ম্যাচ খুব ইজি ম্যাচ, মোহামেডান স্পোর্টিং এবং উড়িষ্যা, যে দুটো টিমে অলমোস্ট মানে কোনো বিদেশি নেই, মাত্র মোহামেডানে তো নেই, উড়িষ্যাতে একটাই দেলগার্দো বিদেশি রয়েছে। তো নেক্সট দুটো ম্যাচ মোহনবাগানের যতটা ইজি, ইস্ট বেঙ্গলের ততটাই টাফ। তো এটাই ছিল আজকের মতো আপডেট, এবং আজকে রাত্রিবেলা ডেফিনেটলি লাইভে আসছি। রিয়েল মাদ্রিদের খেলা রয়েছে, রিয়েল মাদ্রিদ ভার্সেস বেনফিকা, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে সেকেন্ড লেগ, এবং কারা কোয়ালিফাই করে রাউন্ড অফ 16-এ সেদিকেই নজর থাকবে। অবশ্যই আমি রিয়েল মাদ্রিদ সমর্থক হিসাবে চাইবো রিয়েল মাদ্রিদ কোয়ালিফাই করুক। সেই ম্যাচ শুরু হবে রাত 1:30 ভারতীয় সময়, এবং রাত 1টার সময় আমি লাইভ স্ট্রিমে চলে আসবো। যারা ইন্টারেস্টেড ওয়ার্ল্ড ফুটবল নিয়ে, রিয়েল মাদ্রিদ নিয়ে, তারা ডেফিনেটলি কিন্তু লাইভ স্ট্রিমে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, এখনের মতো সকলকে টাটা।